আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে বিডিআর যে স্বাধীন তদন্ত কমিশন, বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, সেটির উদ্ঘাটনে যেই স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল ডক্টর ইউনূস সরকার, তার রিপোর্ট জমা দেওয়া হয়েছে গত ৩০শে নভেম্বর। সেই রিপোর্টের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, বিস্তারিতভাবে সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন এই স্বাধীন বিডিআর এর তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে প্রথমেই আপনার প্রতি আরো বিশেষ ধন্যবাদ যে আপনি থাকার কারণে আমরা মনে করি যে আমরা একটি রিপোর্টটি আলোর মুখ দেখলো মানে রিপোর্টটি সাবমিট হলো সরকারের কাছে। কারণ আমরা ভেতরগতভাবে নানা তথ্য পাচ্ছিলাম এটাকে বিভ্রান্ত করার জন্য, এটাকে বন্ধ করার জন্য নানা রকমের মহল তৎপর ছিল। তারপরে সেই জায়গাটায় রিপোর্টটি আপনারা দিতে পেরেছেন। তো আমি রিপোর্টটি স্যার যে কোনো সূত্রে রিপোর্টের মোটামুটি একটা রিডিং বা মূল বিষয়গুলো আমার আমার দেখার সুযোগ হয়েছে, পড়ার সুযোগ হয়েছে। তো আমি স্যার একটু প্রথমে যাই যে যে এই যে এই রিপোর্টে ধরেন ইতিমধ্যে আমি যেটা দেখছি যে ধরেন সোহেল তাজ, তানজিম আহমেদ সোহেল তাজ সেই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি অস্বীকার করছেন সবকিছু, বলছেন যে এটা এই না, এটা ওই না, ইত্যাদি অনেক কথা। তো এই যে সত্য মিথ্যা আপনারা কিভাবে যাচাই করেছেন একটা সাক্ষীর ইনফরমেশন, বা এই জায়গাটা আপনাদের মেথড কি ছিল? আপনারা রিপোর্ট ইনক্লুড করার আগে কিভাবে আপনারা এটাকে যাচাই করেছেন, একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলেন। ডক্টর কনক সারোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই স্বনামধন্য চ্যানেলে বিডিআর যে হত্যাযজ্ঞ হয়েছিল 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি তার উপরে বক্তব্য উপস্থাপনের জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দর্শক শ্রোতাদের যারা আজকে আমাদের বক্তব্য শুনবেন, এবং আমি সবাইকে অনুরোধ করব যে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা এতদিন চেয়েছেন, যে এই যে বিডিআর হত্যাযজ্ঞ যেটা হয়েছিল এর একটা সুরাহা হোক। তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে, যে উনি এটা হতে দিয়েছেন, বাস্তবায়িত করেছেন। এটা যদিও সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা আদেশ ছিল, পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কার্যকরী হয়। আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য যারা আছেন, সচিব সহ, আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য, এবং অন্য সব মিনিস্ট্রি। তারপরে আপনার আর্মি, নেভি, এয়ারফোর্স, যেখানে যেভাবে আমরা চেয়েছি তাদের কাছ থেকে তথ্য, তারা সহযোগিতা করেছেন। আনসার, ভিডিপি, আপনার ফায়ার সার্ভিস, এদের সবার সহযোগিতা আমরা আন্তরিকতার সঙ্গে পেয়েছি। এবং বিশেষ করে আমি যে বাহিনীর কথা বলতে চাই সেটা হলো বিজিবি। তার যে ডাইরেক্টর জেনারেল আশরাফ আমাদেরকে 2024 সালের 24শে ডিসেম্বর যখন এই প্রজ্ঞাপন বের হয়, আমরা পরের দিনেই, কিন্তু একদিন দেরি না করে পরের দিনেই আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি ওই দিনেই, এবং পরের দিনেই 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুম আমাদেরকে উনি ছেড়ে দেন, এবং সাচিবিক যত সুবিধা, এই সুবিধাগুলো তিনি আমাদেরকে দেন। এবং কর্নেল রকিব ওই সময় ওই ব্যাটালিয়নের ডাইরেক্টর ছিলেন বা কমান্ডিং অফিসার ছিলেন। তিনি আন্তরিকভাবে, যা আমরা চাইনি তার চেয়ে অনেক বেশি করে আমাদের এই তদন্ত শুরু করার যে সুযোগ সুবিধা আমাদেরকে করেছেন। তো আপনি যেটা বলতে চাইলেন সেটার সঙ্গে কিন্তু অনেক বিষয় জড়িত। তো আমি একটু প্রথম থেকে বলতে চাই, সেটা হলো যে আমরা যখন এই দায়িত্ব পেলাম তখন তো 3 মাস সময় দেওয়া হয়েছিল আমাদেরকে। তো আমরা তো অস্থায়ীভাবে বিজিবি অফিসে, আমরা 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুমে আমরা কাজ শুরু করলাম, এবং সায়েন্স ল্যাবরেটরিতে একটা নতুন বিল্ডিং হয়েছে ওইখানে, ওই বিল্ডিংটাতে অফিস হতে হতে প্রায় 2 মাসের মতো সময় লেগে যায়। তো ততদিন পর্যন্ত আমরা ওই বিজিবির অফিসে বসেই আমাদের কাজ করেছি। তো আমরা প্রথমে চিন্তা করলাম যে যদি তাড়াতাড়ি রিপোর্ট দিতে হয় তাহলে আমাদের ওই যে দুটো তদন্ত হয়েছে, একটা আর্মিতে হয়েছিল কোড অফ ইনকোয়ারি, যেটার প্রধান ছিলেন এখন মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, এবং আরেকটা হয়েছিল প্রথমে তদন্ত কমিটি হয়েছিল, পরে ওটা কমিশনে রূপান্তরিত করা হয় আনিসুজ্জামান সাহেবের সেক্রেটারি। তো আমরা এই দুটো প্রথমে কালেক্ট করার জন্য আমরা চিঠিপত্র যোগাযোগ করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। তো আমরা বিজিবিরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওটা পেতে প্রায় 3 মাসের মতো, হয়তো আমার একটু কম বেশি হতে পারে দিনের, 3 মাসের মতো প্রায় সময় লেগে গেছে ওটা পেতে। তো এখানে আমরা একটু ডিলে হয়ে গেল আমাদের, বিকজ স্টাডি না করলে তো আমরা আগাতে পারবো না সামনে। তারপরে বিজিবির যে সদর থেকে যেসব ইনকোয়ারি করা হয়েছিল এবং অন্য অন্য যেসব ইনকোয়ারি সদর দপ্তরে হয়েছে, ব্যাটালিয়নের ইনকোয়ারি গুলো, সেগুলো আমরা কালেক্ট করলাম। কালেক্ট করে খুব এক্সটেন্সিভ স্টাডি করলাম আমরা করে আমরা প্রথমে চিন্তা করলাম যে আমরা কিভাবে অ্যাপ্রোচ আমরা অগ্রসর হব, অ্যাপ্রোচটা কি হবে আমাদের। তো যাই হোক, আমি সংক্ষেপে বলবো যে আমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাইতাম তাহলে এটা আমরা ওই ইনকোয়ারি গুলো পড়ে সাক্ষীদের নাম তো আমরা জেনে যাব, ওগুলোকে আমরা চিঠি দিব সাক্ষীদেরকে, তারা তাদের মতো করে আপনার জবানবন্দি লিখে আমাদের কাছে সাইন করে দিয়ে যাবেন, এবং সেগুলো পড়ে আমরা পরবর্তীতে আমাদের ওপিনিয়ন এবং ফাইন্ডিং দিব এবং রিকমেন্ডেশন দিব, সুপারিশ করব। তো এতে যেটা আমরা চিন্তা করে দেখলাম যে এটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কিন্তু সমস্যার মূলে যেতে পারবো না, গভীরে যেতে পারবো না। এটা এক ধরনের আপনার ভাষা হবে। তখন আমরা আমাদের অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে আমরা বললাম যে না, আমরা প্রত্যেকটা সাক্ষীকে শুনবো যতক্ষণ সে বলতে চায়, কোনো রকম ইন্টারাপশন হবে না, এবং আমরা পয়েন্ট নোট করব, এবং উনি যখন শেষ করবেন তখন আমরা তাকে প্রশ্ন করব, এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের যেসব জানার বিষয় এই জিনিসগুলোকে আমরা বের করে নিয়ে আসবো। তো এইভাবে ডাকা শুরু করলাম। কেউ 1 দিন বক্তব্য দিয়েছেন, কেউ 2 দিন দিয়েছেন, কেউ 5 ঘন্টা দিয়েছেন, কেউ 7 ঘন্টা দিয়েছেন, কেউ 3 ঘন্টা, মানে 2 ঘন্টার নিচে কোনো বক্তব্য সাধারণত হয়নি। তো এগুলো আমরা ভিডিও করেছি। ভিডিও করার পরে যখন আমরা ট্রান্সক্রিপ্ট করলাম এগুলোকে, তখন কারো সাক্ষ্য একবার 70-80 পেজ হয়ে গেছে, কারো 50 পেজ, কারো 60 পেজ, কারো 30 পেজ। তখন এগুলোকে আমাদের যারা মাননীয় সদস্য, প্রথমে ছিলেন 7 জন, পরে আমরা মেজর ইকবালকে নেই আইটি এক্সপার্ট হিসেবে, এই টোটাল 8 জন। এই 7 জন সদস্য আমরা সবাই, আমি নিজেও স্টাডি করেছি গভীরভাবে এই তদন্তগুলো, এবং আমরা সবাই ওগুলো কারেক্ট করা শুরু করলাম। কারেক্ট করে তখন একটা পর্যায়ে আমরা সাক্ষীদেরকে ওগুলো পাঠালে, যেটা আপনারা দেখেন যে সাক্ষী আপনারা দিয়েছেন সেটাকেই আমরা কাটছাট করেছি, করে যেটা আমাদের খুবই প্রয়োজন সেগুলোকে রেখে আমরা এটা আপনার কাছে পাঠালাম। তারা আবার সেগুলো কারেক্ট করে আমাদের এখানে বসে, কেউ 2 দিন সময় নিয়েছেন, কেউ 1 দিন সময় নিয়েছেন, কেউ আরো বেশি সময় নিয়েছেন, নিয়ে তারপরে আপনার সেগুলো আমাদের কাছে সাবমিট করেছেন। তো এইটা গিয়ে আমরা, আমাদের যেটা লাভ হয়েছে সেটা হলো যে আমরা এই সমস্যার গভীরে আমরা প্রবেশ করতে পেরেছি। তো এখানে যেটা চ্যালেঞ্জ আমরা সাক্ষীর ক্ষেত্রে প্রথমে ফেস করলাম সেটা হলো যে জুলাই বিপ্লবের পরে যখন শেখ হাসিনার সরকার, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন দেশ ছেড়ে চলে গেল, এদের ম্যাক্সিমামে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, কিছু অন্য দেশে গেছে। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা এম্বাসিগুলোকে লিখি যে তাদের স্টেটমেন্ট নেওয়ার ব্যাপারে। তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলোকে লেখা শুরু করলাম। আপনাকে আমি বলি যে আমরা ভারত থেকে বা যেখানেই থাকুক তারা 2 জন পলিটিশিয়ানের আমরা স্টেটমেন্ট নিতে পেরেছি। একজন হলো মির্জা আজম, আর হলো নানু। এদেরটা পেয়েছি, আর অন্যগুলো আমরা পাইনি। আর আর্মির জেনারেল যারা, জেনারেল মঈন সহ আপনার ডিজিএফআই এবং অন্য যারা ক্যাপ্টেন পর্যন্ত যারা বিদেশে আশ্রয় নিয়েছেন, এখন আশ্রয় ওই অবস্থায় আছেন, তাদের সবার স্টেটমেন্ট আমরা পেয়েছি। তাদেরকে আমরা জুমে নিয়ে এসে অনলাইনে ইন্টারভিউ করেছি একাধিকবার। তো এখানেই আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তো আমরা দেখলাম যে আমাদের যেহেতু কোনো তথ্য এবং আলামতগুলো নাই, সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো তখন আমরা এটাকে ডিজিটালি মুভ করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা ওই প্রমাণগুলোকে জোগাড় করতে হলে আমাদেরকে বিভিন্ন সংস্থার সঙ্গে, অর্গানাইজেশনের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। সেটা 32 থেকে প্রায় 36টা অর্গানাইজেশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তার মধ্যে আর্ম ফোর্সেস আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি আছে, র্যাব আছে, তারপরে আপনার আনসার বিডিপি আছে, এরকম বিভিন্ন ডিজিএফআই, এনএসআই, পুলিশ সদর দপ্তর, এসবি, এগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা সেই তথ্যগুলো আমরা কালেক্ট করা শুরু করলাম। এখন এই বিশেষ করে এই যে টেলিফোন
এটা ডিজিএফ এর কাছ থেকেও আমরা পেয়েছি, বিভিন্ন জায়গা থেকেই পেয়েছি কল রেকর্ড গুলো। এগুলোকে যখন আমরা কনফার্ম করতে গেলাম ওই টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে, তখন এরা অনেক সময় নিতে শুরু করলো। চিঠি লিখছে, উত্তর আসে না। ১ মাস ২ মাস হয়ে যায়। তারপরে তারা উত্তর দিল যে না, আমাদের কাছে নাই। তখন আমরা বললাম যে ওই সময় কারা কারা ছিল এখানে। তো বলছে যে যারা ছিল তারা তো অনেক আগেই তারা এখান থেকে চলে গেছে, ওদের ঠিকানা নেওয়া হলো। এইরকম আমরা অনেককে পার্সু করে তাদেরকে নিয়ে এসে স্যার, তাদের স্টেটমেন্ট নিয়েছি। এটা আমি দেখছিলাম স্যার, যে ধরেন অসহযোগিতার যে জায়গাগুলো তার মধ্যে আপনি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট পাইতে কেন আপনাদের ৩ মাস লাগবে, এরকম একটা সেন্সিটিভ ঘটনা রিপোর্ট, এটা তো আর মানে বস্তায় ভরে গোডাউনে ফেলে রাখার কথা না। এইটা আপনাদের কেন পেতে ৩ মাস লাগবে, বা টেলকো কোম্পানিগুলোর কেন ২ মাসের পরে উত্তর দিবে? এটা তো মানে ২৪ ঘন্টার মধ্যে তারা করসপন্ডিংটা করা উচিত ছিল। এবং আপনি যেটি বলছিলেন যে আলামত ধ্বংস হয়ে গিয়েছিল, এই আলামত ধ্বংসের দায় আপনার কার? ধরেন সে সময়কার যে দুটো তদন্ত কমিটি, আনিসুজ্জামান সাহেব তো আপনাদেরকে সহযোগিতাই করে নাই, উনি আসেই নাই, উনি কমিশনে সাক্ষ্যই দেয়নি। তো জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে, আহ, উম, এই দায়টা তো তার ছিল, তাই না? যে মানে আলামত গুলো কেন ধ্বংস হলো, কিন্তু আপনাদের সুপারিশে কিন্তু তার ব্যাপারে তেমন কিছু নাই, কিন্তু যে তিনি যে আলামত ধ্বংস না, করেছেন, আলামত তো আর উনি আলামত ধ্বংস করেননি। সংরক্ষণ করতে পারেন ওনার নাই। কাছে কিছু আলামত ওনার কাছে জমা দেওয়া হয়েছিল, সেগুলো আর পরে পাওয়া যায়নি। উনি তদন্ত খুবই ভালো করেছেন, আমি বলবো। উনি যেহেতু আর্মি কোর্ট অফ ইনকোয়ারির প্রধান ছিলেন, তদন্ত কিন্তু খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে কিন্তু অগ্রসর হয়েছে। ওইভাবে আপনার সবকিছুই বের করা হয়েছে, কিন্তু রিকমেন্ডেশনে গিয়ে কিন্তু ওই স্ট্যান্ডটা আর রাখা সম্ভব হয়নি। এবং উনি ম্যাক্সিমামই আনিসুজ্জামানই বলেন বা উনি বলেন, ওখানে ওই বলছে ফার্দার ইনকোয়ারি নিডেড, আরো 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 বিশদ তদন্ত দরকার, আরো বিশদ তদন্ত দরকার, এই ধরনের বক্তব্য দিয়েছেন। কিন্তু স্যার আপনাদের রিপোর্টে আপনারা জাহাঙ্গীর আলম সাহেবের বিষয়টা নিয়ে বলেছেন যে তিনি ফরমাইশি তদন্ত পরিচালনা করেছেন। ফরমাইশি মানে তদন্ত মানে পরিচালনা শেষের দিকে গিয়ে যখন রিকমেন্ডেশন গুলো উনি দিতে পারেন নাই যেভাবে দেয়া আমরা মনে করেছি, কমিশন সব সদস্য মনে করেছেন যেভাবে দেওয়া উচিত ছিল, সেভাবে উনি দেননি। তো ওইখানটাতে গিয়ে কিন্তু একটু কম্প্রোমাইজ হয়ে গেছে আর কি। এইটাই আমি বলবো। এবং তো সেগুলো স্যার আমরা তুলে ধরেছি সেভাবেই। তো স্যার তুলে ধরেছি এবং তার এগেইনস্টে সাক্ষী আছে এবং আমাদের কাছে প্রমাণ আছে। বুঝতে পারছি স্যার। স্যার জি। এই যে আপনাদের এই প্রসঙ্গটাতে আমি একটু আরেকটা, এটা একটু পরের দিকে